স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর নয়াপল্টনে আজ তারুণ্য উৎসবের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের তরুণ নেতাকর্মীরা এতে অংশ নেবেন। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। প্লাবনী, তারুণ্য উৎসবে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। এই মুহূর্তে তারুণ্যের সমাবেশ চলছে নয়াপল্টনে। তারুণ্যের সমাবেশে দুপুর 2টায় আসলে অফিসিয়ালি শুরু হওয়ার কথা, যেটা অনেক আগে সকাল থেকে শুরু হয়েছে বলা যেতে পারে। গতকালকে রাত থেকে কিন্তু স্টেজ বানানো শুরু হয়েছে এবং এরপরে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট সহ সমস্ত জেলার লোক আসলে এখানে এসেছেন তারুণ্যের সমাবেশে আসলে যোগ দেওয়ার জন্য। এবং দুপুর 2টায় এটা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু আসলে এই তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে। সাথে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরও কিন্তু এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নয়াপল্টনের অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু আসলে পুরো দুইটি রাস্তায় কিন্তু দুই পাশের রাস্তায় কিন্তু আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আসলে এখানে যে অবস্থান নিয়েছেন এবং তারা এই বিভিন্ন স্লোগানে এই তারুণ্যের সমাবেশকে সাফল্য মণ্ডিত করবেন বলে তারা মনে করছেন। এখানে যারা আয়োজকের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কিন্তু আমাদের কথা হয়েছিল। আয়োজকবৃন্দ কিন্তু বলছেন যে তাদের এই আয়োজন আসলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা এই ধরনের আয়োজন করেছেন এবং তারা এই ধরনের এর আগে কিন্তু 3টি জায়গায় এই ধরনের তারুণ্যের সমাবেশ করেছেন। তারুণ্যের সমাবেশে 3টি সমাবেশের পর ঢাকায় আসলে তারা এখন সমাবেশ করছেন এবং ঢাকা কিন্তু আসলে এই মুহূর্তে নয়াপল্টনের দুই পাশ বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা যতদূর চোখ যাচ্ছে, ক্যামেরার চোখ যতদূর যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে লোকারণ্য হয়েছে এবং তরুণ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু আয়োজিত হচ্ছে। এবং আমরা এদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই তরুণরাই কিন্তু দেশকে নেতৃত্ব দেবেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা মনে করছেন এবং সেই জন্য প্রথম থেকে প্রাথমিকভাবেই তাদেরকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের সমাবেশ করা হচ্ছে। এই ধরনের সমাবেশ আরও করতে থাকবেন, মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাথে এই ধরনের অনুষ্ঠান করবেন বলেও তারা কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছেন। আমার কাছে এই ছিল নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি। নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী। ফাঁসির আসামি হিসেবে 1 দশকের বেশি সময় কন্ডেম সেলে কাটানোর পর অবশেষে মুক্ত হয়ে নিজ পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্ত হওয়ার পর মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর দোয়া চান তিনি। এ সময় নেতাকর্মীরা বলেন, বিলম্ব হলেও মিথ্যাকে পরাজিত করে জয়ী হয়েছে সত্য। ঘড়ির কাঁটায় সকাল 9টা 5 মিনিট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রায় 13 বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভিড় করেন। এদেশে যারা আধিপত্যবাদের দোসর ছিল, যারা কায়েমি স্বার্থবাদী ছিল, তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে, এটি জাতির সামনে আজকে দিবালোকরণে স্পষ্ট হয়েছে, সত্য সমাগত হয়েছে। সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আজহার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান। যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত কামনা করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক, নাহলে
খারাপ সংস্কৃতি চালু থাকবে। জামায়াতের আমিরও জানান তার অনুভূতির কথা। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। 2012 সালের 28 আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় বুধবার দুপুর 2:05 তিনি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এর আগে মঙ্গলবার রাত 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায়। এ সফরে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পলাতক সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, সুব্রত বাইন সহ বড় বড় অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির অপচেষ্টা সহ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 79 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 150 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংগঠনের ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বন্দুক হামলায় 3 ফিলিস্তিনি নিহত হন। গাজার মোট কৃষি জমির 5%-এরও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।